তো ঘটনা যেটা হয়েছে, ঘড়িতে সময় বাজে 5:50, আর সাভার থেকে চলে আসছি, অনেকটা দূরই চলে আসছি, অলমোস্ট ঢাকার কাছাকাছি। আর যাচ্ছি হচ্ছে ঢাকার দিকে। কিন্তু যাইতে সময় দেখলাম যেটা, যে বাসের প্রচুর চাপ। বাস শুধু না, প্রাইভেট কার, মোটরসাইকেল সব কিছু মিলে রাস্তায় একটা মানে ভালো একটা যানজট আছে। আর আজকে হচ্ছে শুক্রবার, আগামীকাল শনিবার, তো রবিবার থেকে ম্যাক্সিমাম অফিস আদালত খোলা। তো অনেকেই আমার মতো এরকম চিন্তা ভাবনা করে শুক্রবারেই চলে যাচ্ছে, একটা দিন একটু রেস্ট টেস্ট নিয়ে পরের দিন থেকে অফিস আদালত করবে, এরকম চিন্তা ভাবনা। তো আমিও মানে প্রথমবার চিন্তা করছিলাম যে আগামীকালকেই যাই, ঢাকায় গিয়ে তো তেমন একটা কাজ নেই, পরে একটা দেখি ছোটোখাটো একটা কাজ পড়ে গেছে, তো আমার আজকেই যাইতে হবে। তো সেই চিন্তা করে আর কি বেরোইছি। আর হচ্ছে এই রাস্তায় হয়তো বা দেখতে পারতেছেন না যানজট আছে কি না বা জামের কি অবস্থা, কিন্তু একটু সামনে গেলেই, যখন আমরা একটু হেমায়তপুরে ঢুকবো তখনই বুঝতে পারবেন। আমার একটু সামনেই হেমায়তপুর, যে আসলে জামের কি অবস্থা ওটা হেমায়তপুর ঢুকলেই বোঝা যাবে। তো ভিডিওটা এখন শুরু করি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওনস ব্লগ। তো এবারের ঈদে আসলে বেশি একটা কোনো ভিডিও করতে পারি নাই বা বাইরে কোথাও যাই নাই, বাসায় মেহমান অতিথি অনেক আসছে, তারপরে আপ্যায়ন টাপ্যায়ন করা লাগছে, মানে অনেক জয় ঝামেলার উপর দিয়েই গেছে। তো যার কারণে আর কি সময় করে পারি নাই। আর এখন বর্তমানে ঢুকে গেছি হেমায়তপুর, মানে যাইতেছি ঢাকার দিকে। এটাও তেমন কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিও না, এটা নর্মালি চেষ্টা করতেছি আসলে মানে একটু কন্টিনিউ করার জন্য। ওইরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আজকে ভিডিও করি বা কিছু, জাস্ট নর্মালি ক্যামেরাটা লাগানো ছিল, তো শুরু করে দিলাম কথাবার্তা। দেখি যদি মানে আমার মন মতো হয় ভিডিওটা, তাহলে সেই ক্ষেত্রে আপলোড দিতে পারি। আর একটু গাড়ির চাপ বেড়ে গেছে, এখন চিন্তা করতেছি আসলে কোন দিক দিয়ে কিভাবে যাব, কারণ গাড়ির চাপ তো মার্শাল্লাহ দিলে ভালোই আছে এখানে, না তেমন একটা নাই। কিন্তু ওদিকে ঠিক আমার পিছনে সাভারে খুব ভালোই মানে জাম পাইছি এবং লোক সংখ্যা দেখছি ভালোই। আর এদিকে এখন পর্যন্ত ফাঁকাই। তো চলেন যাইতে থাকি, আর যাইতে যাইতে তো ঢাকার পরিস্থিতি বা চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবই। তো ঘটনা যেটা হয়েছে, তেল শেষ হয়ে গেছিল, একটুখানি তেল ভরে নিছি। মানে এটা আমিনবাজারের এখানে একটা পাম্প ছিল, ওখান থেকে ভরে নিছি, সম্ভবত বলিয়ারপুর পার হয়ে আমিনবাজারের দিকেই কিছুটা। তো এখান থেকে একটু তেল ভরে নিছি, কিন্তু তেল ভরে রাস্তা যখন উঠতে গেছি দেখলাম যে এত পরিমাণে ট্রাফিক, মানে ট্রাফিক বলতে বুঝাইতেছি যে মানে গাড়ি, আর গাড়ির যে টান এক একটার, মানে নিতে পারতাছিলাম না। তো ওই সব কারণে আর কি পরে অনেক কিছু চিন্তা ভাবনা করে আর নিতে পারি নাই বা মানে উঠতে পারি নাই। তো কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় টাড়ায় পরে উঠলাম। আর এখন মোটামুটি আবার ফাঁকা, এখন মানে যাইতে পারতাছি ইজি। গাড়ির রাস্তা ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে পরে রাস্তা উঠলাম, এটাই বেটার। এত রাশে যাওয়া যাচ্ছিল না আর কি। তো এখন পর্যন্ত তো ফাঁকা রাস্তাই, আসলে জামজট দেখাবো আপনাদের ওইটাই সুযোগ পাইতেছি না, জামজট কোথা থেকে যে শুরু হয়েছে। আর আমি একটু এড়াই যাব, আসলে জামজটটা এড়াই যাব বলতে মনে করেন হয়তো বা মানে আমি হয়তো বা ঢাকা উদ্যানের এদিক দিয়ে বের হয়ে যেতে পারি, নাকি এখান দিয়ে ঘুরে যাবো এটাই চিন্তা করতেছি। এখান দিয়ে ঘুরে যাই তাই বেটার, ঢাকা উদ্যান একটু জামজট হইতে পারে। না, এখান দিয়ে যাব না, ঢাকা উদ্যান দিয়েই যাই, আল্লাহ ভরসা যা হয় দেখা যাবে। মানে এখান দিয়ে গেলে অনেকটা দূর ঘুরতে হয় আর কি। আপনারা যারা মানে ঢাকার এই সাইডটায় রওনা বেশি করেন, মানে যাতায়াত বেশি করেন, তারা যখন ঢাকায় ঢুকেন, এখনের ঢাকার মানে চিত্রটা যদি একবার মানে ঢোকার সময় দেখেন, ওরে বাবা দেখছেন কি অবস্থা,
বাড়ি থেকে যাইতেছে কিন্তু মনে হইতেছে সে মোটরজিপি ট্র্যাকে রেস করতেছে এরকম লাগতেছে। আসলে এই রোডটা এতটাই সোজা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আসলে এখান থেকে ঢাকাটা আপনাদের কাছে কেমন লাগে, মানে এই ব্রিজটা, এই যে গাবতলীর এই ব্রিজটা থেকে ঢাকাটা কেমন লাগে? আমার কাছে আসলে দেখতে খুবই ভালো লাগে, খালি বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, মানে জিনিসটার একটা আলাদা ফিল আছে। তো বসিলার রাস্তায় তো ঢুকে গেছি, আর হঠাৎ করে একটা মজাদার ঘটনা মনে পড়ছে। আসলে মজাদার ঘটনা না, মানে এটা হচ্ছে একটু কষ্টদায়কও। খালি মানে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। গতকালকে আমি একটু উত্তরা গেছিলাম। তো উত্তরা মানে আমার এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, ওখানে গেছিলাম নর্মালি দাওয়াতে। তো দাওয়াটাও ছেড়ে মোটামুটি চারটার পরে, কিছু চারটার পরে রওনা দিছি। তো রওনা দিয়ে আমি সাভারের উদ্দেশ্যে আবার চলে আসতেছিলাম। তো ওই টাইমে আর কি মোটামুটি আমি দিয়াবাড়ি থেকে বিরুলিয়া, বিরুলিয়া দিয়ে পরে ভিতর দিয়ে আর কি সাভার আমাদের বাসায় আসা যায়। তো আমি ওই রোডটা আর কি প্রেফার করি যখনই আমি উত্তরা যাই। তো ওই রোডটা দিয়ে আমি যখন আসতেছিলাম, তো মোটামুটি মেট্রো স্টেশন, যেটা ওই যে মধ্য দিয়াবাড়ি বলে না জানিস, সম্ভবত দক্ষিণ, হ্যাঁ উত্তরা সেন্টার, হ্যাঁ উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনটার নিচে তখন আর কি ওইখানে একটা টেম্পু স্ট্যান্ড আছে। আপনারা যারা ওখানে থাকেন তারা চিনবেন, মানে একটা ছোটোখাটো টেম্পু স্ট্যান্ড আছে। তো ওখান থেকে আর কি মনে করেন আমি একটু ইউটার্ন নিয়ে, ইউটার্ন না আসলে ডান দিকে যাব। আমি আসছিলাম উত্তর থেকে। তো উত্তর থেকে সেন্টারে আসছি, এসে আমি একটু ডান দিকে যাব। ডান দিকের রাস্তা দিয়ে আমি ওই যে কি বলে ওইটাকে, ওই বিরুলিয়ার রোডে উঠবো আর কি। তো ওখান দিয়ে আর কি যখন বের হইতে যাইতেছি, তখন ওই গোল চত্বরটার ভিতরে টেম্পুতে থাকা এক ছোট ছেলে, মানে খুব ছোট বয়সী হবে সম্ভবত 14-15 বছর, ও গাড়িটা ঘোরাচ্ছিল, ওই ইউটার্ন দিয়ে ঘোরাচ্ছিল। তো দেখতেছে যে আসলে ওই ইউলুপটায় গাড়িগুলো খুবই স্লো। আমার সামনেও দুইটা গাড়ি ছিল, তো ওরা আস্তে আস্তে যাচ্ছিল বিধায় আমিও আস্তে আস্তে যাচ্ছি। ও করছে কি, এত জোরে টান মারছে, মানে ও আর সামলাইতে পারে না গাড়িটা, আইসা গিয়া ধারাম করে আমার পিছনে লাগাই দিছে, আমার বাইকের পিছনে আর কি। হ্যাঁ, তো আমি বাইকের থেকে লিটারালি পড়েই গেছি, মানে বাইকটা কাত হয়ে লিটারালি পড়ে গেছে। তো আমি ওই অবস্থায় জাস্ট ওর সাথে আই কন্ট্যাক্ট করলাম, দেখলাম যে ও নর্মালি একটা বাচ্চা, ওরে আমি কি বলবো, আর ও যে গাড়ি চালাইতেছে, মানে এটা আমার মাথায় ঢুকতেছে না যে ওর বয়সই বা কত, ও গাড়ি চালাচ্ছে। আবার মানে ওর সাথে আমি কথা বলবো, কি কথা বলবো, ও কিছু বুঝবে? আসলে ও রাস্তার কি জানে? ও ও যে গাড়ি চালাচ্ছে, 14-15 বছর বয়স হবে, বাচ্চা ছেলে, ও গাড়ি চালাচ্ছে। ও সম্ভবত ওই গাড়ির হেল্পার হবে, ড্রাইভারের তো কোনো আতা পাতাই নেই। মানে কি বলবো, ওই লেগুনাগুলা কিন্তু একটা ভালো হেভি গাড়ি বলা চলে, ঠিক আছে? ওই সব গাড়ি এসে ও মেন রোডের উপরে চালা, গাড়ির মালিকেরই কি সেন্স, আর গাড়ির ড্রাইভারই বা কি সেন্স? পরে মানে হয়তো বা কপাল ভালো ছিল, ওই টাইমে আমি মানে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় না আমার গাড়িতেও, লাগছে যে অতটা মানে ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ইম্প্যাক্টটা জোরে ছিল আসলে। এসে ও ডাইরেক্ট আমার টায়ারে মেরে দিছে, তো যার কারণে ইম্প্যাক্টটা ভালোই ফিল করতে পারছি। আর হচ্ছে ওই টাইমেই ওখানে আবার পুলিশের চেকপোস্ট ছিল, মানে সার্জেন্ট টার্জেন্ট ছিল। তো ওখানে ওনারা দেখে কিছু কনস্টেবল দৌড়ে এসে গাড়িটা ধরছে। তো আমি গিয়ে সরাসরি কনস্টেবল ভাইদের বললাম যে ভাই দেখেন এটা কি হইলো। কয় আপনার সমস্যা নেই, আপনি সাইডে আসেন, আমরা দেখছি পুরো ঘটনাটা, আপনার ওই কি বলে ওই পর্যাপ্ত বিচার আমরা করব। আর ওর গাড়ি তো সরাসরি ডাম্পিংয়ে যাবে, ওর লাইসেন্সের মামলা হবে, ওর গাড়ির কাগজ নাই, ফিটনেস নাই, ওর গাড়ি ডাম্পিংয়েই যাবে। তাই আমি মানে একবার চিন্তা করছিলাম যে আসলে ছেড়ে দিব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যদি এখন ছেড়ে দেই তাহলে এটা কখনোই ঠিক হবে না, মানে এ কখনো শিক্ষা পাবে না আসলে, সত্যি কথা যেটা। যদি ওরে আমি এখন ছেড়ে দিতাম তাহলে ও হয়তো বা পরবর্তীতে ওই কি বলে এটা নিয়ে অনেক পার পেয়ে যেত। ওর একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল আসলে। ও আমারে লাগাই দিছে দেখে যে আমি মনে করেন ওর সাথে এরকম করছি তা না, ঠিক আছে? ও হয়তোবা জীবিকার তাগিদে এটা করছে, কিন্তু জীবিকার তাগিদে ভাই অনেক ধরনের কাজ আছে। এত রিক্সি জব কেন মানে এত ছোট বয়সে করতে হবে, আমি এটা বুঝি না। আর যদি করতেই হয় অন্যের ক্ষতি করে তো আর আপনি করতে পারবেন না, তাই না? তো এইসব ঘটনা চিন্তা ভাবনা করে আমি পরে পুলিশকে বলছি যে আপনি এটার পর্যাপ্ত ব্যবস্থা নেবেন, নিয়ে পরে ওকে ছাড়বেন।
ঠিক আছে? তো ওরে তো আর ধরে নাই, ওর গাড়ি ধরছে। তো ওর গাড়ি ধরে মনে করেন ওর মালিকরা আনতে বলতেছে, তারই মধ্যে এক ওইখানের মনে সম্ভবত ওই যে থাকে না টেম্পো স্ট্যান্ডে দালাল কিছু, এখন দালাল আইসা মনে করেন বলতেছে ভাই মাফ করে দিয়েন এটা সেটা 770। আমি কই আপনি কে? আর আপনি কে? হ্যাঁ, ভাই আপনার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনার গাড়িরও ঠিক আছে, আপনার শরীরেও লাগে নাই। আমি কই আমি কি ওর লাগার জন্য ওয়েট করব? ও আমার মাইরা দিয়ে চলে যাবে সেটার জন্য আমি ওয়েট করব? আমি যদি ওই গাড়িতে পড়েই যেতাম তখন তখন কি হইতো? ওর গাড়িতে ধাক্কা লেগে যদি আমি পড়েই যেতাম ওর গাড়ির নিচে, তাহলে কি হইতো? মানে ও তখন আর জবাব দিতে পারে না, কয় ঠিক আছে বুঝছি সমস্যা নাই, এখন হয়ে গেছে কি করবেন। মানে ও আমারে 770 গান মানে শুনাইতেছে। আমার কথা হইলো যে তুই কে রে ভাই? আমি বুঝতেছি ওই ছেলেটার সাথে, ঠিক আছে, আর ওই ছেলেটার সাথেও বুঝতেছি না, আমি বুঝতেছি পুলিশের সাথে। পুলিশ ওই গাড়ির বিপক্ষে ব্যবস্থা নিব, ঠিক আছে। তো ওখানে ওই দালাল এসে মানে সেই মাফ করে দেন এটা সেটা 770 অনেক কিছু বলতেছে। আমি এক পর্যায়ে দালালের সাথে রাগারাগি পর্যায়ে চলে গেছি। ওরা পুলিশ ভাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা এটার পক্ষে অ্যাকশন নিতেছি, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করেন না। ওরা আমি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, প্রায় ঘন্টাখানিক দাঁড়ায় থেকেও দেখি যে ওইখানে গাড়ির মালিক আসতেছে না বা কিছু না। তো আমি এক পর্যায়ে দেখি যে আমারও লেট হয়ে যাচ্ছে, পরে আমি চলে আসছি। এখন ওইখানে কী হয়েছে না হয়েছে আমি পরবর্তীতে আর বলতে পারি না, কিন্তু ঘটনাটা হয়েছে এটা যে আসলে আমরা যখন রাস্তায় চললে মানুষের কিছু নৈতিকতা থাকে। এই যে যেই গাড়ির ড্রাইভার, ওর হেল্পার, ছোটোখাটো একটা ছেলে পেলে ওরে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, মানে এটা কোন যুক্তিতে সঠিক আমি এটাই বুঝতেছি না। আর হচ্ছে ও যে করতেছে ওরও কোনো মাথায় জ্ঞান বুদ্ধি নাই, আর এখানে তো জ্ঞান বুদ্ধির কোনো কথাই নেই। দুই গাড়ি পারাপারি করতেছে, ওই যে দেখেন এসব লাগাই দিতে নিছিল ওরা দুইটায়। আচ্ছা যাই হোক, তো এইটা আর কি সেদিন ঘটা গেল, গতকালকেরই ঘটনা। আর ওই ঘটনার পরে মন মেজাজ একটু খারাপই ছিল। আমি চাইছিলাম গতকালকে একটা ভিডিও করি, করছিও, মানে ওইটা আমার মন মতো হয় নাই, যার কারণে আর আপলোডও দিই নাই। আর আজকেই পরে করলাম, দেখি কতটুকু কি হয়েছে, মন মতো হয়েছে কিনা বাসায় গিয়ে চেক করব। চেক করে এই যে একটা হর্ন দেন। কই হর্ন দিলেন? পাগল হয়ে গেছে, আর হর্ন দিল এত জোরে আসছে, মানে কি বলবো। তো যাই হোক, ভিডিওটা আসলে এখানেই শেষ করি। জামজটের কথা বলছি খালি, আপনাদের দেখাইতে পারিনি। আসলে আমার কপালই খারাপ, জামজটের সময় ক্যামেরা অন ছিল না, কোনোবারই অন রাখি নাই, ইচ্ছা করে রাখি নাই। তো ওইটা আপনাদের দেখাইতেও পারি নাই। আর জামজট দেখাও কোনো লাভ নেই আসলে, হুতেই এখন ঈদের সিজন, জামজট থাকবেই স্বাভাবিক। আর হচ্ছে বাসায় যেহেতু চলে আসছি, নতুন কিছু বলার নাই। একটা গল্প বলার ছিল গতকালকের ইনসিডেন্টটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি ভিডিওটা মজা লাগছে। আসলে মজাদার ভিডিও মাঝে মধ্যে বানাইতে হয়। আর ভিডিওটা যদি মজা লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজে একটা ফলো করে দিন। ফেসবুক পেজে যদিও আমি তেমন একটা অ্যাক্টিভ না, তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে কোনো শর্টস বা দেখা যাচ্ছে রিলস টিল যা দেওয়া যায় আর কি, চেষ্টা করি। তো এখান থেকে বিদায় নেই, আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তারা